দেশে ফিরলে শেখ হাসিনার সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়, বেইনসাফি কিছু করবে না সরকার। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার বিষয়ে আগের অবস্থান পাল্টায়নি বিএনপি। শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি? পটুয়াখালী বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে হট্টগোলের মুখে সড়কমন্ত্রী। বিএনপি জামায়াত কর্মীদের পাল্টাপাল্টি অবস্থানে কিছু সময় অবরুদ্ধ। জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রতি ইউনিয়নে ভূমি সহায়তা সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা। গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। সেপ্টেম্বর থেকে 5 ধাপে স্থানীয় সরকার নির্বাচন। প্রথমে ভোট ইউনিয়ন পরিষদে, সব সিটিতে নির্বাচন হবে একসাথে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বিচার বহির্ভূত কোনো কিছুর মুখোমুখি হবেন না। তার প্রতি সরকার ইনসাফ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, জবাবদিহিতার আওতায় আনতে র্যাব নিয়ে নতুন আইন হচ্ছে। ইঙ্গিত দেন র্যাবের নাম পরিবর্তনেরও সংশোধন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের অরাজকতা নিয়ন্ত্রণে কমিশন গঠনের প্রস্তাবনা জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরই মধ্যে তার ফাঁসির রায় হয়েছে। এই অবস্থায় আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। তারা বলেন, বিএনপি সরকার ইনসাফে বিশ্বাস করে, সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি? আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র্যাব বিলুপ্তির দাবি ছিল বিএনপির। সরকারে এসে নিজেদের সেই দাবি থেকে বিএনপি সরেনি বলেও জানান তথ্য উপদেষ্টা। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। তথ্য উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা এখনই বাস্তবায়ন হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন। বলেন, প্রস্তাবিত পরিকল্পনা সংশোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন। ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের 3 মাসের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, অপসাংবাদিকতা ও গণমাধ্যমে নৈরাজ্য রোধে গঠিত হচ্ছে কমিশন। আগামী জুলাই আগস্টের মধ্যে আপনাদের সামনে আপনাদের সকলের স্বার্থ নিশ্চিত করি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে হট্টগোলের মধ্যে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রী সহ স্থানীয় 2 সংসদ সদস্য। কিছুক্ষণ পর পুলিশ তাদের উদ্ধার করে পটুয়াখালীর দুমকি প্রান্তে নিয়ে যায়।
দুই পক্ষের হাতাহাতির মধ্যে আটকা ক্ষমতাসীন দলের মন্ত্রী, অবরুদ্ধ স্থানীয় দুই সংসদ সদস্য। ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সেতুমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগা প্রান্তে সমাবেশের আয়োজন করেন পটুয়াখালী 2 আসনের জামায়াতের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও তার অনুসারীরা। সেই মঞ্চে ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতাকর্মীরা। দুমকি থেকে বগা যেতে ফেরিতে চড়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্থানীয় দুই সংসদ সদস্য। ব্যানারের খবর ছড়িয়ে পড়লে সেই ফেরিতেই এক দফা বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফেরি থেকে নামার পর দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। সেখানেও আরেক দফা হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। এতে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রীসহ স্থানীয় দুই সংসদ সদস্য। এক পর্যায়ে মন্ত্রীকে মঞ্চে উঠতে না করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে আবারও ফেরিতে করে দুমকি প্রান্তে চলে আসেন তারা। ছবি নেই মঞ্চে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই জন্য তারা মিছিল করেন। মিছিল যেহেতু তার দলীয় লোকজন করছে, এই জন্য ওনারা ফিরে চলে গেছে। ওনার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন এবং সুন্দরভাবে তার কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরে চর গবর্দী প্রান্তে প্রস্তাবিত নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং সরেজমিন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জমিজমা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সে লক্ষ্যে প্রচলিত আইনের বাইরে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাগরিক সেবা সহজতর করতে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সহায়তা সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী বিশ্বাস, এতে মিলবে দুর্নীতি এবং হয়রানি মুক্ত সেবা। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সারা দেশে মঙ্গলবার থেকে শুরু হয়েছে 3 দিনের ভূমি সেবা মেলা। রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, কেবল জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় বর্তমান সরকার। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সরকার রাষ্ট্র রাজনীতিতে মানুষের অধিকারের প্রতিফলন দেখতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কারণেই নির্বাচন ইশতেহারের প্রতিটি ওয়াদা বাস্তবায়নে মনোযোগ দেওয়া হয়েছে। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। পরে মেলার কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি জেলা উপজেলায় এই মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মিথ্যা বলিয়ে আওড়াচ্ছে সরকার, এমন মন্তব্য বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের। শরীয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডাক্তার নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় বলেন, হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেবা নিশ্চিত করতে পারবেন না চিকিৎসকরা। যে কোনো ঘটনায় আইন হাতে তুলে সভ্য জাতির কাজ নয়। চিকিৎসায় অবহেলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে আইন হাতে তুলে নেওয়া কোনোভাবে কাম্য নয়। শরীয়তপুর হাসপাতালের ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন দেশের খারাপ, কিন্তু সরকার এটা স্বীকার করে না। দুঃখজনক। আমি আমার শেষ বক্তব্যে সংসদে বলেছিলাম
যে সরকারি আসে আইসা বলে যে আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটাকে এটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এত ভালো যদি সবার হয় তাইলে এত মন্দ হয় কেন, এত কালো থাকে কেন? আসলে এটা একটা ফাও কথা, একটা ধোঁকাবাজি, জনগণকে প্রতারণা করা হচ্ছে। সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালই হামের রোগীকে ফেরত দিতে পারবে না। ভর্তির আগেই শুরু করতে হবে প্রয়োজনীয় চিকিৎসা, আলাদা ওয়ার্ডে দিতে হবে স্বাস্থ্যসেবা। হাম নিয়ে এমন 11টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে আরও বলা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজে 5 ভাগ শয্যায় বিনামূল্যে হামের রোগীদের চিকিৎসা দিতে হবে। ডিএনসিসি হাসপাতালের জরুরি বিভাগ, টিকিট কাউন্টারের পাশে কয়েকজন অভিভাবক। তাদের কারো সন্তান হামে আক্রান্ত, কেউ এসেছেন অন্য রোগীর চিকিৎসা নিতে। হামে আক্রান্ত বা অন্য রোগী সবাই কাউন্টারে দাঁড়াচ্ছেন একসঙ্গে। আছে সঙ্গে আসা সুস্থ শিশুরাও। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে দেখা গেছে উদাসীনতা। আমি জানি না তো, আমি এই জায়গায় আইনে কোনো সময় অনেকজনে পাঠাইছে যে ওই জায়গায় শিশুরা নাকি ঠান্ডা কাশির চিকিৎসা হয়, এই জন্য আসছে। জ্বর, কাশি, তারপরে বমি দেয়। বাচ্চার সমস্যা মনে করেন যে হাম তার বেশি, তাই হামের রোগীর জন্যই হসপিটাল নেওয়া। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণ ঠেকাতে হাম আক্রান্তদের আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রোগীর সঙ্গে থাকা যাবে না একজনের বেশি। আমরা ট্রায়াস করতে বলেছি, কিন্তু হয় কি একটা রোগী যখন প্রথমে চলে আসে টিকিট কেটেই হয়তো সরাসরি ঢুকে যাচ্ছে। এমার্জেন্সি ট্রায়াস করা একটু ডিফিকাল্ট, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে এমার্জেন্সিতেও আলাদা করা যায় কিনা। বেসরকারি মেডিকেল কলেজে 10 ভাগ শয্যায় বিনামূল্যে চিকিৎসা দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা, এর অর্ধেকে হামের রোগীর চিকিৎসা দিতে হবে। আর সরকারি বেসরকারি কোনো হাসপাতাল থেকে ফেরত দেওয়া যাবে না হামের রোগী। বেসরকারিতে আমরা অভিযোগ পেয়েছিলাম যে কোনো হাসপাতাল তারা বেসরকারি ক্লিনিকে রোগী ভর্তি করছে না। এরকম যদি আমি বলেছি যে প্রত্যেক হাসপাতালকে বেসরকারি পর্যায়ে রোগী ভর্তি করতে হবে, এটা বাধ্যতামূলক, এবং তাদেরকে হাম যদি থাকে সে প্রয়োজন হলে হামের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন তা তৈরি করবে। কোনো হাসপাতাল, বেসরকারি সরকারি, বাংলাদেশে কোনো হাসপাতাল কোনো হামের রোগী ফেরত দিতে পারবে না। হামের রোগীদের ওয়ার্ডে 24 ঘন্টায় একবার রাউন্ড দেন বিশেষজ্ঞ চিকিৎসক। এখন থেকে রাউন্ড দিতে হবে 2 বার। এখন থেকে বিকালবেলাও একটা বিশেষজ্ঞ পর্যায়ে রাউন্ড বাধ্যতামূলক করা হয়েছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে হামে শিশু মৃত্যুর ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এছাড়া হামে মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি গৃহীত পদক্ষেপ আদালতকে জানানো হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ আলাদা 2 রিট পিটিশনের শুনানি শেষে রুল জারি করেন। পরে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের আদেশগুলো হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। 1 বছরের মধ্যে ধাপে ধাপে শেষ করা হবে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা সহ 5 স্তরের স্থানীয় নির্বাচন, জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বলেন, বড় দল হিসেবে সিটি সহ স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 18 মে দেশের 13তম এই সিটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনকে। মঙ্গলবার তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন, আশ্বাস দিয়েছেন বগুড়া সিটির নাগরিক সমস্যা সমাধানের। প্রাথমিক অবস্থায় যে বরাদ্দ পাবো সেই অর্থ দিয়েই আমরা ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করব। এ সময় বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল এলজিআরডি প্রতিমন্ত্রীর কাছে। তিনি জানান, সব সিটি নির্বাচন একসাথে হবে। এছাড়া ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভা সহ স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন হবে 1 বছরের মধ্যে, শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। এরই মধ্যে সিটি নির্বাচনকে টার্গেট করে জামায়াত ও এনসিপি আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে। এক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কতটা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বড় দলের নির্বাচনের জন্য সবসময় প্রস্তুতি থাকে। অন্য দলগুলি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে দলীয়ভাবে, আর যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না,
আমাদের দলের লোকজন তো নির্বাচন করবে নিরপেক্ষভাবে। তা আমাদের তো বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল, আমরা যে কোনো সময় আন্দোলনের প্রস্তুতি থাকে, আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকে, ভোটের প্রস্তুতি থাকে, আমাদের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি যে এই সমস্ত নির্বাচনে তাদের ব্যয় কত হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যমকে আধুনিক কমিশনের আওতায় আনতে পারলে কোনো পক্ষই কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না, তেমনি মালিক পক্ষ কর্মীদের নিয়ন্ত্রণ করবে না। মঙ্গলবার দুপুরে ডিআরইউতে এই কথা বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সাংবাদিকদের বেতন ভাতা দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে দয়া করে গণমাধ্যমের অনুমোদন দিবেন না। যখনই আমরা এটাকে একটা আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে বিধিবিধান এবং নিয়মনীতির মধ্যে নিয়ে আসতে পারবো, তখনই কোনো পক্ষই কোনো পক্ষকে এক্সপ্লয়েট করতে পারবে না। মালিক তেমনি সাংবাদিকদেরকে ব্যবহার করতে পারবে না। প্রত্যেককেই কোনো না কোনো একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, সরকার সহ। আর্থিক অনটনের কারণে সপরিবারে আত্মহননের পথ বেছে নিয়েছে মাদারীপুরের একটি পরিবার। বাসা থেকে স্বামী, স্ত্রী এবং শিশু সন্তানের মরদেহ উদ্ধারের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রশিদ জানান, বছর দুয়েক আগে চিন্ময়ের সাথে বিয়ে হয় ঈশার। তাদের কোলজোড়ে আসে কন্যা সন্তান। কিন্তু এরই মধ্যে নিউমোনিয়া থেকে জটিল রোগে আক্রান্ত হন ঈশা। চিকিৎসার খরচ বহন করতে না পেরে পরিবার নিয়ে রোববার ঢাকা থেকে মাদারীপুরে সৎমার বাসায় যান চিন্ময়। রাতে আত্মহত্যার বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন সৎমা মিষ্টি বারোই। মঙ্গলবার দরজা ভেঙে উদ্ধার করা হয় চিন্ময়, ঈশা এবং শিশু সন্তানের মরদেহ। চিন্ময়ের বাড়ি মাদারীপুর আর ঈশার বাড়ি নেত্রকোনায়। মাদারীপুর সদর হাসপাতালের মর্গ থেকে দুপুরে দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। 15-16 লাখ টাকা খরচা হয়েছে। খরচা করেও তো জীবিতন নিয়ে আইছে ওখান থেকে। পরে যেমন ওটা 3 জনই ওই ভিতরে আত্মহত্যা করে মারা গেছে। স্ত্রী মরে গেছে, আজকে তো স্বামীও মরে গেছে। মেয়েটারে মারছে না, মেয়েটাকে কারদার রাখবে, কেটা পালবে। তাকে চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় এবং চিন্ময় এই বিষয়টি নিয়ে অনেক বিপর্যস্ত ছিলেন মানসিক। বাগেরহাটের মোংলা নদীতে খেয়া পারাপারের সময় দুই ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে 5 জন নিখোঁজ হয়েছেন বলে দাবি সহযাত্রীদের। মঙ্গলবার রাত 9টার দিকে মোংলা মাঝ নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, খেয়া পারাপারের যাত্রী বোঝাই একটি ট্রলারের সাথে হঠাৎই অন্য একটি খালি ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় 15 থেকে 20 জন যাত্রী ছিটকে নদীতে পড়ে যান। বেশিরভাগ যাত্রী সাঁতরে উঠতে পারলেও 5 জন নিখোঁজ হয়। সহযাত্রীদের অভিযোগ, খালি ট্রলারটি দ্রুত গতিতে তাদের ভরা ট্রলারটিকে ধাক্কা দেয়। আর এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা। দর্শক, ছিল আমাদের যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।